হ্যালো মাই ডিয়ার টিচার্স, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আমরা এসএলএসটি নবম দশমের জন্য ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স প্রিপারেশনের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে আমরা আলোচনা করব তার আরেকটি পার্ট। অলরেডি আমরা মেকানিক্স থেকে একটি পার্ট আলোচনা করেছি, রেস্ট অ্যান্ড মোশন। আজকে আমরা আলোচনা করব ভেক্টর নিয়ে। যেহেতু আমাদের এসএলএসটি পরীক্ষার দামাদা বেজে গেছে, তাই আমি চেষ্টা করব এরপর থেকে প্রতিনিয়ত যেন আপনাদের জন্য আমি ভিডিও আপলোড করতে পারি। চলো তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা মূলত আলোচনা করব ভেক্টর অ্যালজেব্রা নিয়ে। কমন ভেক্টর রাশি কি এটা জানার আগে আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি বলতে আমরা কি বুঝি। প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি আমরা কাকে বলে থাকি? প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। প্রথম পার্টে আমরা আলোচনা করেছিলাম যে প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি আমরা কাকে বলি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই আমরা বলে থাকি ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে বলা হয় ভৌত রাশি। কমন। এবার এইখানে কথাটা লেখা আছে পরিমাপযোগ্য, তাহলে এমনও কি প্রাকৃতিক বিষয় আছে যাদেরকে আমরা পরিমাপ করতে পারি না? হ্যাঁ আছে। যেমন আমাদের হাসি, কান্না, দুঃখ, বেদনা এগুলোকে আমরা পরিমাপ করতে পারি না। তাহলে কোন বিষয়গুলোকে আমরা পরিমাপ করি? যেমন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর এগুলোকে আমরা পরিমাপ করি। তাহলে এদেরকে আমরা বলবো ভৌত রাশি। যেমন ভর, দৈর্ঘ্য এই বিষয়গুলোকে আমরা পরিমাপ করি, এদেরকেই আমরা বলবো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। কমন। এবার আমরা দেখলাম এই যে ভৌত রাশির গঠন কি হতে পারে। গঠন ভৌত রাশির গঠন কি হতে পারে? ভৌত রাশির গঠন হতে পারে, ভৌত রাশির একটা কি থাকবে? মান থাকবে, এবং মানের সঙ্গে ভৌত রাশির আরেকটা জিনিস থাকবে, সেটা হলো তার মান সঙ্গে থাকবে এর একক। আচ্ছা, ইন্টুই লিখে দিই, মান ইন্টু একক। এইটা হলো আমাদের ভৌত রাশির গঠন। যেমন কোনো একটা ভৌত রাশিকে আমি বললাম যে বাবা তুমি দোকানে গিয়ে এই জিনিসটা নিয়ে আসো, 3 এই জিনিসটা নিয়ে আসো। শুধুমাত্র 3 কথাটা বলে দিলে সেই বাচ্চাটি দোকানে গিয়ে উক্ত জিনিসটি কিন্তু নিয়ে আসতে পারবে না। সে যদি দোকানদারকে গিয়ে বলে যে কাকু আমাকে 3 এটা দাও বা আলু দাও, কোনো জিনিস দাও, তাহলে দোকানদার সঠিকভাবে বুঝতে পারবে না যে সে কতটা পরিমাণে চাইছে। 3 কেজি চাইছে, 3 গ্রাম চাইছে, 3 লিটার চাইছে, কি চাইছে। তাই আমাদের ভৌত রাশির মান থাকার সঙ্গে সঙ্গে ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে গেলে তার একটা একক প্রয়োজন। কমন। তাই ভৌত রাশির গঠন ক্ষেত্রে আমরা মান এবং এককের কথা প্রথম পার্টেও আলোচনা করেছিলাম। তাহলে একক সার আমরা কাকে বলেছিলাম? একক কাকে বলা হয়? কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে, কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ওই ভৌত রাশির ক্ষুদ্র একটা অংশকে প্রমাণ ধরে উক্ত রাশিটিকে পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট ক্ষুদ্র অংশকে বলা হয় একক। যেমনটা
ভর পরিমাপ করার জন্য আমরা ভরেরই নির্দিষ্ট একটা পরিমাপকে 1 গ্রাম 1 কেজি ধরে উক্ত ভরগুলি পরিমাপ করে থাকি। কমন? তাহলে এটাতে আর আমি বিস্তারিত গেলাম না। এবার দেখলাম যে ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে গেলে তার মান একটা থাকবে এবং সঙ্গে একটা একক থাকবে। কমন? এবার কিছু কিছু ভৌত রাশি আছে যাদের ক্ষেত্রে মান আর একক বলে দেওয়া সত্ত্বেও তারা সঠিকভাবে কার্যকর হয় না। কমন? যেমন ধরলাম আমি এই একটা টেবিল, এই টেবিলের উপর একটা বস্তু আছে, বলা হলো যে এই বস্তুর উপর নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করলে, ধরলাম 5 নিউটন বল প্রয়োগ করলে এই বস্তুটির সরণ ঘটবে। এবার আমি কোনো একটা বালককে বললাম যে এতে 5 নিউটন বল প্রয়োগ করে একে সরিয়ে দাও। তাহলে সে যদি বল উপর থেকে নিচের দিকে প্রয়োগ করে তাহলে কি বস্তুটা সরবে? তাহলে কিন্তু বস্তুটা সরবে না। আবার সে যদি এই ডাইরেকশনে বল প্রয়োগ করত তাহলে কিন্তু বস্তুটা সরে যেত। তাই আমরা বলতে পারি যে কোনো কিছু কিছু ভৌত রাশি আছে যাদের ক্ষেত্রে মান এবং একক বলা সত্ত্বেও তার অভিমুখও বলতে হবে, তাহলেই সেই ভৌত রাশিটি কার্যকর হবে। সব ভৌত রাশির ক্ষেত্রে কিন্তু না, কিছু কিছু ভৌত রাশি আছে যাদের ক্ষেত্রে মান এবং একক থাকার পরেও তাদের ডাইরেকশনও আমাদের নির্দিষ্ট করে বলতে হবে, তাহলেই সেই ভৌত রাশিটা কার্যকর হবে। যেমন এখানে বলের ক্ষেত্রে আমরা দেখলাম। এবার এই ভিত্তিতে ভৌত রাশির মান ও অভিমুখ এর ভিত্তিতে আমরা ভৌত রাশিকে সর্বপ্রথম 2 ভাগে ভাগ করব। একটাকে আমরা বলে থাকি স্কেলার রাশি এবং একটাকে আমরা বলে থাকি ভেক্টর রাশি। এটা আমরা ছোটোবেলা থেকে সবাই পড়ে এসেছি। তারপর আমরা চলে গেলাম তাহলে একদম ভেক্টরের আলোচনায়। কাকে বলা হয় স্যার স্কেলার রাশি আর ভেক্টর রাশি? এবার আমরা সেটা আলোচনা করব। তাহলে আমরা ভৌত রাশিকে কি করলাম? 2 ভাগে ভাগ করলাম। একটাকে বললাম স্কেলার রাশি, একটাকে আমি বলবো ভেক্টর রাশি। ওকে, কাকে বলা হয় স্কেলার রাশি? যেসব ভৌত রাশির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাদের বলা হয় স্কেলার রাশি। কমন? যেমন ভরের জন্য আমাদের কোনো অভিমুখ বলার দরকার নেই, দৈর্ঘ্য এর জন্যও আমাদের অভিমুখ বলার দরকার নেই। এবার ভেক্টর রাশি কাকে বলবো? তাহলে যেসব ভৌত রাশির মান ও অভিমুখ দুটি বর্তমান তাকে বা তাদের বলা হয় ভেক্টর রাশি। কমন? যেমন বল, ত্বরণ, সরণ, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ওকে, আর কি পার্থক্য আছে এই স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে? স্কেলার রাশিগুলো সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী এদেরকে আমরা যোগ করতে পারি, কিন্তু ভেক্টর রাশিগুলোকে ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী যোগ করতে হবে। কমন? আরেকটা বড় পার্থক্য হলো যে স্কেলার রাশির যোগ হয় সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে। কমন? আর
ভেক্টর রাশির যোগ হয়, ভেক্টর রাশির যোগ হয় ভেক্টর যোগের নিয়ম অনুসারে। এবারে এই ভেক্টর যোগটা কি, এর কিছুক্ষণ পরেই আমরা আলোচনা করে নেব যে কিভাবে দুটো ভেক্টর রাশির যোগ করতে হয়। কমন, এখানে আমরা শুধুমাত্র তথ্যটা লিখে রাখলাম। কমন, এবার কিছু স্কেলার রাশি আছে যাদের নির্দিষ্ট অভিমুখ আছে তবু তারা ভেক্টর রাশি নয়। যেমন হচ্ছে তড়িৎ। তড়িৎ নির্দিষ্ট দিকেই প্রবাহিত হয়, এর মান আছে, অভিমুখ আছে, তবু এটা স্কেলার রাশি। কারণ শুধুমাত্র এইটা যে তড়িৎ ভেক্টর যোগের নিয়ম অনুসারে একে যোগ করা যায় না। তড়িৎকে আমাদের সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে যোগ করতে হয়। তাই তড়িতের নির্দিষ্ট ডাইরেকশন থাকা সত্ত্বেও তড়িৎ একটা স্কেলার রাশি। এবার ভেক্টর রাশি সম্পর্কে আমরা এই তথ্যগুলো পড়লাম। এবার আরও কিছু ভেক্টর রাশি সংক্রান্ত সংজ্ঞা আছে, এবার আমরা সেগুলো জেনে নেব যে ভেক্টরের কি কি সংজ্ঞা আমাদের আগে পড়ে নিতে হবে। ভেক্টর রাশি এইটা আমরা দেখলাম। ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির গঠন স্যার কী হয়, কোনো একটা ভেক্টর রাশি কীভাবে প্রকাশ করা হয়। এটা যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে একে আমরা উপরে এর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব এবং এই যে ভেক্টর তার মান যদি হয়, সঙ্গে একে যদি ভেক্টর রূপে প্রকাশ করতে হয় তাহলে আমাদের এর যে ইউনিট ভেক্টর কোন অভিমুখে এটা আছে সেটাকেও প্রকাশ করতে হবে। এই যে এনক্যাফ সেটাকে আমরা বলে থাকি আবার একক ভেক্টর। তাহলে কোনো একটা ভেক্টরের যে জ্যামিতিক প্রকাশ সেটা হয় এইভাবে, এ ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টরের মান এবং তার অভিমুখ। এই যে এনক্যাফ এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো একক ভেক্টর। এটাকে আমরা বলবো একক ভেক্টর। কাকে বলা হয় একক ভেক্টর? যে ভেক্টরের মান 1 তাকেই বলা হয় একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। কমন, এবং আমাদের যে কার্টেজীয় স্থানাঙ্ক সেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলি নেওয়া হয় সেগুলি আমি লিখে দিচ্ছি যে কার্টেজীয় নির্দেশতন্ত্রে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এদেরকে একক ভেক্টর হিসাবে নেওয়া হয়। এই হলো আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এটাকে যদি আমরা এক্স অক্ষ বলি তাহলে এই দিক বরাবর একক ভেক্টরকে আমরা বলবো এক্স আই ক্যাপ। এটা ওয়াই অক্ষ হলে এই দিক বরাবর একক ভেক্টরকে আমরা বলবো জে ক্যাপ এবং এই দিক বরাবর একক ভেক্টরকে আমরা বলবো, এটা হচ্ছে জেড অক্ষ, তাহলে এই দিক বরাবর একক ভেক্টরকে আমরা বলবো জে ক্যাপ। কমন, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। কমন, আচ্ছা, এরপরে এটা গেল আমাদের 1 নম্বর সংজ্ঞা। এবার দ্বিতীয় আমরা কি পড়ব, প্রয়োগ বিন্দু। প্রয়োগ বিন্দু কি? কোনো একটি ভেক্টর যে বিন্দুতে প্রযুক্ত হবে তাকেই বলা হয় ভেক্টরের প্রয়োগ বিন্দু। কোনো একটি ভেক্টর যে বিন্দুতে প্রযুক্ত হয় তাকে বলা হয় তার প্রয়োগ বিন্দু। প্রয়োগ
বিন্দু। কমন। দ্বিতীয় নম্বরে আমরা আলোচনা করব প্রয়োগ। তৃতীয় নম্বর প্রয়োগ রেখা। কতগুলি ভেক্টর যে রেখা বরাবর ক্রিয়াশীল তাকে বলা হয় প্রয়োগ রেখা। এবার আমরা দেখছি সমান ভেক্টর কাকে বলা হয়। দুই বা ততোধিক ভেক্টরের মান ও দিক সমান হলে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। যেমন এ একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর এ, দুটোর মান সমান, অভিমুখ একই। দুই বা ততোধিক ভেক্টরের মান ও দিক উভয়ই সমান হলে তাদেরকে আমরা বলবো সমান ভেক্টর। কমন। এরপরে আমরা দেখব বিপরীত ভেক্টর কাকে বলা হয়। দুটি ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখ আলাদা হলে তাদেরকে আমরা বলবো আমাদের বিপরীত ভেক্টর। যেমন এ একটা ভেক্টর, এর মান এতটা, এবং আরেকটা ভেক্টর আছে এর মানও এতটা, একই মান, দুটোর একই, কিন্তু এটা কাজ করছে এই অভিমুখে, এটা কাজ করছে এই অভিমুখে, তাহলে এই দুটো ভেক্টর হলো পরস্পরের বিপরীত ভেক্টর। তারপরে আমরা দেখব এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর কাকে বলা হয়। দুই বা ততোধিক ভেক্টর যদি সমান্তরাল হয়, তারা সমান হোক, অসমান হোক, সমমুখী হোক, বিপরীতমুখী হোক, তাহলে তাদেরকে আমরা বলবো এক রেখীয় ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। এই হলো দুটো ভেক্টর, এরা পরস্পর সমান্তরাল, এদের মান আলাদা, অভিমুখও আলাদা, তাও এরা হচ্ছে আমাদের এক রেখীয় ভেক্টর। সমান হলেও অসুবিধা নেই, অসমান হলেও অসুবিধা নেই, একমুখী হলেও অসুবিধা নেই, বিপরীতমুখী হলেও অসুবিধা নেই, এরা সবাই এক রেখীয় ভেক্টর। এরপরে আমরা দেখব এক তলীয় ভেক্টর কাকে বলা হয় বা কোপ্লেনার ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে তাদেরকে আমরা বলবো এক তলীয় ভেক্টর। যেমন ধরলাম যে এটা এক্স ওয়াই প্লেনের মধ্যেই আছে, তাহলে এরা হলো আমাদের একটা এক তলীয় ভেক্টর। কমন। এরপর আমরা আরও কিছু সংজ্ঞা দেখব। আমরা দেখব পোলার ভেক্টর বলতে আমরা কি বুঝি। যে সমস্ত ভেক্টর সাধারণ প্রতিফলনে দিক পরিবর্তন করে, অর্থাৎ যেসব ভেক্টরের অভিমুখ গতির অভিমুখী হয়ে থাকে তাদেরকে আমরা বলবো পোলার ভেক্টর বা মেরু ভেক্টর। যেমন বল যেদিকে আমরা প্রয়োগ করব সেই বলের যে অভিমুখ সেদিকেই হয়ে থাকে, সরণ যেদিকে ঘটে সরণের অভিমুখ সেদিকে হয়ে থাকে। আর অক্ষীয় ভেক্টর, এরপরে আমরা দেখব অক্ষীয় ভেক্টর আমরা কাকে বলবো। যেসব ভেক্টর সাধারণ প্রতিফলনে অভিমুখ পরিবর্তন করে না বা দিক পরিবর্তন করে না, যেসব ভেক্টর কোনো না কোনো ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত, তাদেরকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। যেমন কৌণিক বেগ ও কৌণিক ত্বরণ, সাধারণত এইসব ভেক্টর এর যে অভিমুখ সেটা ঘূর্ণনের দিকে হয় না। যেমনটা আমি ধরলাম এই মার্কারটাতে আরেকটা মার্কার যদি এখানে ডান্ডা বেঁধে দিয়ে থাকি, তাহলে এই মার্কারটাকে আমি যদি ঘোরাই, যেমনটা আমরা বাচ্চাদের খেলনাগুলোকে দেখি, এর মধ্যে ঘূর্ণন সৃষ্টি করলে আমরা দেখব এই মার্কারটা উপরের দিকে উঠতে থাকবে, তাই না? তাহলে এক্ষেত্রে যেদিক বরাবর ঘূর্ণন হলো এর সরণের ডাইরেকশন কিন্তু উপরের দিকে। তাই আমরা বলতে পারি যে অক্ষীয় ভেক্টরের ডাইরেকশন ঘূর্ণনের দিকে হয় না, একটা আলাদা দিকে হয়ে থাকে। এদেরকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর, যেমন কৌণিক বেগ আর কৌণিক ত্বরণ। এবার শূন্য ভেক্টর কাকে বলবো। যে ভেক্টরের আদি বিন্দু ও অন্তিম বিন্দু একই, তাদেরকে আমরা বলে থাকি শূন্য ভেক্টর। কমন। এরপর আমরা চলে যাব ভেক্টরের কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে। কিভাবে আমরা এই দুটো ভেক্টরের যোগ করে থাকি। ভেক্টরের যে যোগ সেটা এমন একটা যোগ, এই দুনিয়াটা আমরা বলতে পারি মায়ার দুনিয়া। দুটি ভেক্টর যোগ করে আমরা সেই ভেক্টরের শুধুমাত্র যোগ করে ম্যাক্সিমাম মান কত হতে পারে এবং মিনিমাম মান কত হতে পারে ডেফিনেটলি সেটা বলতে পারি। আর দুটো ভেক্টরের যে যোগ তার যে রেঞ্জ সেটা আমরা বলতে পারি, কিন্তু দুটো ভেক্টর এক্সাক্ট যোগ করে কত হবে সেটা আমরা কখনোই বলতে পারবো না যতক্ষণ না আমরা জানবো ওই দুটো ভেক্টর কি অ্যাঙ্গেলে কাজ করছে। কমন। তাহলে দুটো ভেক্টরের যোগের যে সাধারণ সংজ্ঞা সেটা আমরা কি বলতে পারি, যে দুটি
দুটি ভেক্টরের যোগফলকে যে ভেক্টর রাশি দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হয় দুটি ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর। যেমন ধরলাম এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এবং বি একটা ভেক্টর। এবার এই দুটো ভেক্টরের যোগফলকে যদি আমরা অন্য একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি তাহলে সেটাই হলো এই দুটো প্রদত্ত ভেক্টরের যোগফল। যদি ওই উক্ত ভেক্টরটা এদের যে যোগফল বা আমরা যেটাকে বললাম লব্ধি ভেক্টর সেটা সমান সমান যদি সি ভেক্টর হয় তাহলে আমরা বলতে পারি সি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার ভেক্টর রাশির যোগ করার জন্য আমাদের হাতে রয়েছে দুটো ফর্মুলা, একটা হলো ত্রিভুজ সূত্র, একটা হলো সামন্ত্রিক সূত্র। এগুলোর নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। এবার এক এক করে আমরা আলোচনা করে নিব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি আর সামন্ত্রিক সূত্র কি। তাহলে চলো আমি এক কাজ করছি, যেহেতু জায়গাটা আমাদের লাগবে সেই জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা আলোচনা করব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি। এটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ওকে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র কি বলা হয়? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে যদি দুটো ভেক্টরকে ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায় তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হবে ওই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর কমন বা যোগফল। তাহলে কি বললাম? দুটি ভেক্টরকে যদি দুটি ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা সূচিত করা যায়, ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায় তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হবে উক্ত ভেক্টর দুটির লব্ধি ভেক্টর বা যোগফল। ওকে, তাহলে কি লেখা আছে? যদি দুটি ভেক্টরকে কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায় তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হবে উক্ত ভেক্টর দুটির লব্ধি ভেক্টর। ধরলাম এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এটাকে আমরা এ ভেক্টর বললাম, এটাকে আমরা বি ভেক্টর বললাম। এবার এটা যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করে নিই, তো এই বাহুটা হলো আমাদের ত্রিভুজ এর তৃতীয় বাহু,
এটা হলো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে দেখো এই ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত এই বাহু এবং এই বাহু দ্বারা দুটো ভেক্টরকে মানে ও দিকে সূচিত করা গেছে। এ ভেক্টরকে এ বি বাহুটা সূচিত করেছে, বি ভেক্টরকে বিসি বাহুটা সূচিত করেছে। তাহলে বিপরীত ক্রমে, হ্যাঁ, এই ক্রমটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হলো ঘড়ির কাঁটার দিকে আর এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এটা কি আছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমাদের বিপরীত ক্রমে নিতে হবে। তাহলে ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হবে এ টু সি, এই অভিমুখে এই ভেক্টরটা, এই অভিমুখে এই ভেক্টরটা, এই অভিমুখে। তাহলে বিপরীত ক্রমে গৃহীত হলো এই বাহুটা। তাহলে এ সি বাহুকে যদি আমরা সি ভেক্টর দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে সি ভেক্টরই সমান সমান হবে এ ভেক্টর এবং বি ভেক্টর। এটাই হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের জ্যামিতিক রূপ। সি ভেক্টর ইজিক্যাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যেখানে ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা এ ও বি ভেক্টরকে প্রকাশ করা গেছে এবং বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হলো এই দুটো ভেক্টর লব্ধি ভেক্টর। ঠিক আছে? এরপরে এই যে সি ভেক্টর, দুটো ভেক্টর যোগ করে আমরা যেটা সি ভেক্টর পেলাম, এই সি ভেক্টরের মান স্যার আমরা কিভাবে বের করি? আমাদের দরকার সেই মানটা, কিভাবে আমরা মান বের করব। এর জন্য আমাদের কি করতে হবে, যে আমি কি করছি, যেহেতু আমাদের জায়গা লাগবে তাই এই সূত্রটা ক্লিয়ার করে দিলাম এবং এই ছবিটাকে আমি এইখানে করছি। এবার আমরা নির্ণয় করব লব্ধি ভেক্টরের মান ত্রিভুজ সূত্রের সাহায্যে। লব্ধি ভেক্টরের মান ত্রিভুজ সূত্রের সাহায্যে। ঠিক আছে? তাহলে আমাদের ছবিটা কী ছিল? এই একটা ভেক্টর এবং এই একটা ভেক্টর। ঠিক আছে? এই ভেক্টরটা এ, এই ভেক্টরটা বি। তাহলে বিপরীত ক্রমে গৃহীত এই দুটো ভেক্টর ছিল ঘড়ির কাঁটার দিকে, বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে এই যে সি ভেক্টর, সেটা ছিল এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি। ঠিক আছে? তো এই যে প্রথমে যে দুটো ভেক্টর আমাদের কাছে ছিল, এ বি একটা ভেক্টর, একটা বিসি ভেক্টর, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আমাদের এইটা, আলফা। ঠিক আছে? তো আমরা লিখতে পারি যে প্রদত্ত এ বি বাহু যে ভেক্টরকে প্রকাশ করে তা হলো এ ভেক্টর, বিসি বাহু যে ভেক্টরকে প্রকাশ করে তা হলো বি ভেক্টর, এবং এসি বাহু যে ভেক্টরকে প্রকাশ করে তা হলো সি ভেক্টর। এবং আমরা দেখেছি সি ভেক্টর ইজিক্যাল টু হয় এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর আলফা হলো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফা হলো এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে? তো এই সি ভেক্টরের মান নির্ণয় করার জন্য, মডুলাস নির্ণয় করার জন্য আমরা কি করব, যে এই সি বিন্দু থেকে এ বি এর যে বর্ধিত অংশ আছে তার উপর একটা লম্ব অঙ্কন করলাম। এখানে একটা লম্ব অঙ্কন করব, এটাকে নাম দেব আমরা ই। ওকে? এইবার কি করছি, যে আমাদের যে সবচেয়ে বড় ট্রায়াঙ্গেলটা আমরা পেলাম এইসি, এই ট্রায়াঙ্গেলটার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে লিখছি এবারে আমি প্রমাণ। ত্রিভুজ এ ই সি থেকে পাই কি পাবো? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা লম্ব অঙ্কন করেছি, তাহলে এটা 90 ডিগ্রি কমন, এটা হলো 90 ডিগ্রি। এ ই সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি যে এসি স্কোয়ার ইজিক্যাল টু বিই স্কোয়ার, সরি এই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, এ ই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এ ই সমান সমান আবার কি?
এ ই সমান সমান এ বি প্লাস বিই, তাই না? এ ই সমান সমান এ বি প্লাস বিই। তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম যে, আচ্ছা এটা হাফ হাফ করে দিই, জায়গা লাগবে। তো এটা হলো এ বি প্লাস বিই তার স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে কী পাবো? এ বি স্কোয়ার প্লাস 2ab বিই প্লাস বিই তার স্কোয়ার প্লাস সিই তার স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা এবার দেখো যে বিই আর সিই এটা ভূমি, এটা লম্ব, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ বিইসি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বিই হলো ভূমি, সিই হলো লম্ব, এখান থেকে আমরা আবার বিসি পেয়ে যেতে পারি। তাহলে কোথায় কোথায় আছে বিই আর সিই? এই যে বিই আর সিই স্কোয়ার, সেটা সমান সমান আবার কি হয়ে যাবে? বিসি স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা লিখব যে এ বি স্কোয়ার প্লাস 2ab ডট বিই প্লাস এটা সমান সমান হয়ে গেল আমাদের বিসি স্কোয়ার। কেন আমরা এটা করলাম? কারণ আমরা বিই এর মান জানি না, সিই এর মান জানি না, কিন্তু বিসি এর মান জানি। তাহলে এটার মান এ বি এর মান এ ভেক্টর আমরা জানি, বিসি এর মান বি ভেক্টর আমরা জানি, এ বি এর মান জানি। এইখানে আমরা বিই এর মান জানি না, বিই এর মান জানি না। যদি আমরা এই ছোট ট্রায়াঙ্গেলটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমরা মান জানি কার? বিসি এর। অ্যাঙ্গেল জানি কোনটা? এটা। তাহলে একটা অ্যাঙ্গেল, একটা দৈর্ঘ্যে বাহুর দৈর্ঘ্য যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা অন্য বাহুটা নির্ণয় করতে পারবো। কিভাবে? এখানে আমরা সাইন কস থিটা এর কনসেপ্ট অ্যাপ্লাই করে দেব। তাহলে দেখো যে আমরা নির্ণয় করতে চাই কোনটা? বিই। বিইটা কি? ভূমি। তাহলে আমরা যদি কস থিটা সমান সমান লিখি, এখানে অ্যাঙ্গেলটা আলফা, কস আলফা সমান সমান লিখি, কস আলফা সমান সমান কি হয়? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার ভূমি কোনটা? বিই। আর অতিভুজ কোনটা? অতিভুজ হলো আমাদের বিসি। ঠিক আছে? তাহলে বিই সমান সমান কী হলো? বিসি কস আলফা, তাই না? তো এটাকে আমরা এভাবে রিপ্লেস করে দিতে পারি, বিই ইজিক্যাল টু বিসি কস আলফা, বিসি কস আলফা। ঠিক আছে? তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দিলাম। এ বি স্কোয়ার মানে এ, তাহলে এটা হলো আমাদের এ ভেক্টর, 2ab মানে এ ভেক্টর। এবার বিই এর জায়গায় আমরা কি লিখব? বিসি কস আলফা প্লাস বিসি এর জায়গায় এই যে বি স্কোয়ার। তাহলে ওভারঅল আমরা কি পেলাম? আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a আর বিসি মানে বি, তারপরে কস আলফা। তাহলে এইটা গেল এসি স্কোয়ারের মান। অতএব আমি বলতে পারি যে এসি মানে আবার সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। অতএব সি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ঠিক আছে? কস আলফা। এই গেল আমাদের লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টর সমান সমান আমরা কত পেলাম? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা, যেখানে কস আলফা হলো প্রদত্ত ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল। হ্যাঁ, এইবার আমরা বের করার চেষ্টা করব এই যে লব্ধি ভেক্টর সি আমরা পেলাম, সেটা এই ভেক্টরের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা যদি থিটা হয়, এই থিটা এর মান কত? কমন। এর জন্য আমাদের কি করতে হবে? যে এই অংশটা আমরা মুছে দিলাম। ঠিক আছে? এই অংশটা আমরা মুছে দিলাম। তাহলে লিখব যে যদি আমরা এই থিটা নির্ণয় করতে চাই তাহলে বড় ট্রায়াঙ্গেলটার দিকে দেখতে হবে। এখান থেকে আমরা বলতে পারি টেন থিটা।
টেন থিটা, হ্যাঁ টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব কোণটা এখানে বিসি, ইসি, ইসি, ভূমি কোণটা এই এ ই। এবার ইসি আমরা জানি না, কিন্তু এটা কি লম্ব, এই অ্যাঙ্গেলটা আমরা জানি, তাহলে ইসিকেও আমরা রিপ্লেস করে দিতে পারি, যে এই যে ছোট ট্রায়াঙ্গেল সেখান থেকে আমরা যদি লিখি ইসি যদি বের করি, তাহলে আমরা সাইন আলফাকে নিব। সাইন আলফা সমান সমান কত হবে, লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব বাই অতিভুজ। অতএব সাইন আলফা সমান সমান লম্ব কোণটা সিই বা ইসি, ইসি বাই বিসি। অতএব ইসি সমান সমান আমরা কি পেলাম, বিসি, বিসি সাইন আলফা। ঠিক আছে, ইসি সমান সমান আমরা পেয়ে গেলাম বিসি সাইন আলফা। ইসি এর জায়গায় কী বসাবো, বিসি সাইন আলফা। এই এটাও সম্পূর্ণ আমরা জানি না, তাহলে কি করব, এবি প্লাস বিই। এবার বিই আমরা নির্ণয় করে রেখেছি এই যে এটা, তাহলে এটা বসাবো বিসি সাইন আলফা বাই এবি, এটা সমান সমান বিসি কস আলফা, বিসি কস আলফা। ঠিক আছে, এরপরে আমি এটা মানগুলো বসিয়ে দেব। বিসি মানে এই যে বিসি, বিসি মানে বি ভেক্টর, বি সাইন আলফা। এবি মানে এ ভেক্টর, এ। তারপরে বিসি মানে আবার বি ভেক্টর, বি কস আলফা। তাহলে আমাদের যে টেন থিটা সেটা বেরোলো এটা, অর্থাৎ থিটা সমান সমান টেন ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এই গেল আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রর সাহায্যে লব্ধি ভেক্টরের মান ও অভিমুখ নির্ণয় করা। কমন সি ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস আলফা এবং টেন থিটা ইজিক্যাল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ওকে, এখন এরপরে আমরা আলোচনা করে নেব যে লব্ধি ভেক্টরের মান নির্ণয় কিসের সাহায্যে, সামান্তরিক সূত্রের সাহায্যে। দুটো সূত্রেরই যে আমাদের জিস্ট অর্থাৎ সি এবং টেন থিটা একই বেরোবে, আমরা শুধু সূত্রটা আলোচনা করব, তারপরে এই যে ক্যালকুলেশনটা সেটা একদম সেম, তাই ক্যালকুলেশনটা আমাদের আর দ্বিতীয়বার করার দরকার নেই। ভেক্টর যোগের যে আমাদের সামান্তরিক সূত্র সেখানে কি বলা হয়, সেখানে বলা হলো যে কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে সামান্তরিকের যে কর্ণ সেটাই হবে ওই দুটি ভেক্টরের লব্ধি। কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা গেলে কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা গেলে সামান্তরিকের কর্ণ হবে উক্ত ভেক্টর দুটির লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে কেমন হবে এর ছবিটা, এই ধরলাম আমাদের কাছে আছে একটা সামান্তরিক। এবার এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু কোনটা কোনটা, একটা হলো এটা, একটা হলো এটা। এটার নাম দিলাম আমি এ বি সি ডি। ঠিক আছে, এবার যদি দেখা যায় যে সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টরকে মানে ওদিকে প্রকাশ করছে, এটা প্রকাশ করছে এ ভেক্টরকে, এটা প্রকাশ করছে বি ভেক্টরকে,
তাহলে এই যে সামান্তরিকের কর্ণ, সেই কর্ণটাই হবে আমাদের এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর। এটাকে আমি বলে দিলাম সি ভেক্টর। তাহলে এই সি ভেক্টরের যে মান সেটা বেরোবে এইটা, আর টেন থিটা যেটা বেরোবে টেন থিটা যেটা বেরোবে এটা হলো আমাদের লব্ধি ভেক্টরের মান। সি ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা, এবং টেন থিটা যেটা বেরোবে সেটা হচ্ছে বি সাইন আলফা এ প্লাস বি কস আলফা, যেখানে আলফা হলো এই প্রদত্ত ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এটা হলো আলফা, এবং থিটা হলো এই লব্ধি ভেক্টর এই ভেক্টরের সঙ্গে যে কোণ করে সেটা হলো থিটা। ওকে, টেন থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এটা আমাদের আর প্রুফটা দেখার দরকার নেই, আমরা সরাসরি মানটা মনে রাখবো। সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা, এবং টেন থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ঠিক আছে, এখন কথা হলো যে কখন আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে ভেক্টরের মান নির্ণয় করতে পারবো, কখন আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে ভেক্টরের মান নির্ণয় করতে পারবো। তার জন্য শুধুমাত্র একটাই ট্রিক্স মনে রাখতে হবে, যদি প্রদত্ত দুটো ভেক্টর আমাদের যে জায়গায় যুক্ত থাকবে সেটা যদি টেল টু টেল হয়, দেখো এখানে এই ভেক্টরের হেডটা কোন দিকে আছে, সামনের দিকে, এটা হেড, এটাকে যদি টেল বলি, এই ভেক্টরের হেডটা কোথায় আছে, উপরের দিকে, তাহলে এটা হলো টেল। টেল টু টেল যদি যুক্ত থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করব এই সামান্তরিক সূত্র, তার মানে ওই প্রদত্ত ভেক্টর দুটোকে নিয়ে আমরা সামান্তরিক গঠন করার চেষ্টা করব এবং এর সাহায্যে লব্ধি ভেক্টর নির্ণয় করব। যদি দুটো ভেক্টর হেড টু টেল যুক্ত থাকে, যেমন একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের লব্ধি ভেক্টর হলো এটা, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এটা হলো সি ভেক্টর। তাহলে এখানে দুটো ভেক্টর, এ ভেক্টরের হেড এর সঙ্গে বি ভেক্টরের টেল যুক্ত, এই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করে লব্ধিটা বের করতে পেরেছি, ত্রিভুজ সূত্র। মানটা একই, সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস আলফা। তাহলে যখন হেড টু টেল যুক্ত থাকবে তখন আমরা অ্যাপ্লাই করব ত্রিভুজ সূত্র, যখন টেল টু টেল যুক্ত থাকবে তখন আমরা অ্যাপ্লাই করব সামান্তরিক সূত্র। দেখে নেব বিশেষ কিছু ক্ষেত্র, যে দুটো ভেক্টর যখন বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করছে, ধরো 0 ডিগ্রি অ্যাঙ্গেলেতে কাজ করছে, 180 ডিগ্রিতে কাজ করছে, 190 ডিগ্রিতে কাজ করছে, সেই ক্ষেত্রে এই ফর্মুলার সাধারণ রূপটা কেমন হয়। কেমন বিশেষ কিছু ক্ষেত্র এবার আমরা আলোচনা করব। আমরা এই যে মান নির্ণয় করার ফর্মুলা সেটা রেখে দিলাম। বিশেষ ক্ষেত্র, সেগুলো বিশেষ করে অঙ্ক করার কাজে লাগবে, আর আমাদের অঙ্কটার দিকেই বেশি লক্ষ্য রাখতে হবে। ধরলাম যে আমাদের এই যে আলফা, এক নম্বর হলো আলফা হলো আমাদের 0 ডিগ্রি, অর্থাৎ দুটো ভেক্টর একই অভিমুখে কাজ করবে। সেক্ষেত্রে সি কত হবে, সি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কত হয়, 1। তাহলে এটা আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab। এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা সমান সমান এ বি। তাহলে যখন দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে লব্ধি ভেক্টর আমরা পাচ্ছি সরাসরি দুটো ভেক্টরের মানের যোগফল করে। কেমন, এবং এর যে অভিমুখ টেন থিটা সেটা বি সাইন আলফা এ প্লাস বি কস আলফা, তাই তো। তাহলে আলফা কত এখানে 0 ডিগ্রি, তাহলে দেখো কি হচ্ছে, বি সাইন 0 ডিগ্রি এ প্লাস বি কস 0 ডিগ্রি। এবার সাইন 0 ডিগ্রির মান কি হয়, 0, তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে 0। অর্থাৎ আমরা বলতে পারি যে টেন থিটা 0 বেরোয়েছে, অর্থাৎ আমাদের যে লব্ধি ভেক্টর সেটা একটা যে নির্দিষ্ট ভেক্টর আছে সেই অভিমুখেই কাজ করবে। ঠিক আছে, এবার 2 নম্বর, যখন আলফা কত হবে 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab কস 180 ডিগ্রি। এবার কস 180 ডিগ্রির মান কত হয়, -1, কস 180 ডিগ্রির মান -1। তাহলে এটা আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab -1।
এই মাইনাসটা চলে আসবে এখানে, তাহলে এটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কিসের ফর্মুলা? এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা পেলাম আমরা a মাইনাস বি। অর্থাৎ দুটো ভেক্টর যদি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তাহলে তাদের যে মান সেটা বেরোবে a মাইনাস বি। এবং এখানে আমরা এই মানটা বসিয়ে যদি দেখি যে সাইন 180 ডিগ্রি সেটা আবার কত হয়? 0। বি সাইন 180 ডিগ্রি বাই এ প্লাস বি কস 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রি মান 0, তাই সম্পূর্ণটা আবার পাবো আমরা 0। এক্ষেত্রেও আমাদের যে লব্ধি ভেক্টর সেটা একটা ভেক্টরের দিকেই কাজ করে থাকবে, অর্থাৎ বড় ভেক্টরের দিকে কাজ করে থাকবে। এরপর যদি এটা 90 ডিগ্রি হয়, 3 নম্বর আমরা করছি। 3 নম্বর যদি আলফা কত হয়? 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে কস কত হলো? 90 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রি কত হয়? 0। কস 90 ডিগ্রির মান 0। তাহলে এই পার্টটা হয়ে যাবে আমাদের 0, এটা সম্পূর্ণটা কত হয়ে যাবে? 0। তাহলে এটা 0 হয়ে গেলে আমরা আর এটা পাবো না, এটা হবে তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হলো সি এর মান যখন আমাদের আলফা হয়ে যাবে 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে আমরা টেন থিটাটা পাবো। এখানে বসাবো তাহলে কত? 90 ডিগ্রি। এখানে বসাবো 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান 0, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0 এবং সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে আমরা কি পেলাম? সমান সমান বি বাই এ। টেন থিটা তখন আমরা পাবো বি বাই এ। ঠিক আছে, এই গেল আমাদের 3টা বিশেষ ক্ষেত্র। এরপরে আমরা দেখে নেব ভেক্টরের যোগ করা তো আমরা শিখলাম, ভেক্টরের বিয়োগ সার কীভাবে করব। ভেক্টরের বিয়োগ আর আমাদের আলাদাভাবে শিখতে হবে না, ভেক্টরের যোগই হলো ভেক্টরের বিয়োগ, কিন্তু শুধুমাত্র একটু ট্রিক্স আমাদের ব্যবহার করতে হবে। কমন। এবার আমরা করছি তাহলে ভেক্টরের বিয়োগ। কিভাবে স্যার আমরা ভেক্টরের বিয়োগ করব? দুটি ভেক্টরের বিয়োগ। ওকে, ধরো যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমাকে করতে বললো, কি পাবো আমরা? তো আমি ধরে নিচ্ছি যে এ ভেক্টর আমার কাজ করছে এইদিকে এবং বি ভেক্টর আমার কাজ করছে এইদিকে। এটা হলো এ ভেক্টর এবং এটা হলো বি ভেক্টর। এবার যদি এই দুটো ভেক্টরকে আমাকে বিয়োগ করতে হয় তাহলে এই বিয়োগটাকে আমরা এইরকমভাবে লিখতে পারি না? এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টর লিখতেই পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ভেক্টরের সঙ্গে যোগ করব কাকে? মাইনাস অফ বি ভেক্টরকে। এই অভিমুখটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে বি ভেক্টরের নেগেটিভ অভিমুখ কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে আমাদের নেগেটিভ যে বি সেটা অঙ্কন করতে হবে। এটা আমি ধরলাম যে আমাদের নেগেটিভ বি ভেক্টর। ঠিক আছে, এখন কোন দুটো ভেক্টরের মধ্যে আমরা যোগ করব? এই দুটো ভেক্টরের মধ্যে, এটা আর এটার মধ্যে। তাহলে দেখতে পাচ্ছি এই দুটো ভেক্টর কিভাবে যুক্ত? টেল টু টেল যুক্ত। তাহলে টেল টু টেল যুক্ত থাকলে এদের আমরা সামান্তরিকটা কমপ্লিট করে দেব। এদের যে কর্ণ সেটাই হবে আমাদের লব্ধি ভেক্টর। এটা হয়ে গেল আমাদের লব্ধি ভেক্টর, সিম্পল। এখন আমরা যে মান নির্ণয় করার ফর্মুলা সেটা একই। এর লব্ধি ভেক্টরকে আমরা কি বললাম? সি ভেক্টর। অতএব সি ভেক্টর এর যে মান সেটা একই হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবং চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ হবে শুধুমাত্র অ্যাঙ্গেলে। কি অ্যাঙ্গেলে? আগে দুটো ভেক্টরের মধ্যে মনে করো আমি অ্যাঙ্গেল ধরেছিলাম ছিল আলফা। এখন এই অ্যাঙ্গেলটা নিলে হবে না, আমাদের কোন অ্যাঙ্গেলটা নিতে হবে? এই যে নেগেটিভ ভেক্টরটা আমরা অঙ্কন করেছি সেই ভেক্টরটা, সেই অ্যাঙ্গেলটা আমাদের নিতে হবে। ঠিক আছে, তো এই গোটাটা কত? 180 ডিগ্রি। উপরেরটা হলো আমাদের আলফা, তাহলে এইটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এবার অ্যাঙ্গেল হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এবং টেন থিটা এটাও একই, বি সাইন
180 ডিগ্রি মাইনাস আলফা বাই এ প্লাস বি কস 180 ডিগ্রি মাইনাস আলফা। সেম রাশিমালা, শুধুমাত্র চেঞ্জ কোথায় আসবে, আসবে শুধুমাত্র এই অ্যাঙ্গেলটা। আগে যখন অ্যাঙ্গেলটা আমরা ডাইরেক্ট নিতে পেরেছিলাম দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা ছিল, এখন নেগেটিভ ভেক্টরটা অঙ্কন করে 180 থেকে মাইনাস করে আমাদের আলফাটাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টরের যোগ নিয়ে আলোচনা করলাম, ভেক্টরের বিয়োগ কী সেটা আলোচনা করলাম। এবার আমরা শিখব ভেক্টর বিভাজন আমরা কিভাবে করব। ভেক্টর বিভাজন বলতে আমরা কি বুঝে থাকি, ভেক্টর বিভাজন, ভেক্টর বিভাজন কাকে বলা হয় স্যার? ভেক্টর বিভাজন যদি কোনো ভেক্টরকে এমনভাবে বিভাজিত করা হয় যাতে ওই বিভাজিত অংশগুলির যে লব্ধি সেটা হয় ওই প্রদত্ত ভেক্টর, তাহলে এই বিভাজিত অংশগুলোকে আমরা বলবো ভেক্টর বিভাজন। কমন ভেক্টর বিভাজন। যদি কোনো ভেক্টরকে এমনভাবে বিভাজিত, যদি কোনো ভেক্টরকে এমনভাবে বিভাজিত করা হয় যাতে বিভাজিত উপাংশগুলির লব্ধি হয় প্রদত্ত ভেক্টরটি, তবে এই বিভাজনকে বলা হয় ভেক্টর বিভাজন। তাই না? ধরলাম যে আমাদের এই হলো একটা আর ভেক্টর, ঠিক আছে। এবার এই ভেক্টরকে দুটো উপাংশে এমনভাবে ভাগ করা হলো যাতে সেই উপাংশ দুটো যোগ করে আবার এই আর ভেক্টরটাই পাওয়া যায়, তাহলে এই যে বিভাজন, সেই বিভাজনকে আমরা বলবো ভেক্টর বিভাজন। ধরলাম এই ভেক্টরকে কিভাবে আমরা বিভাজিত করলাম, এই দিক বরাবর একটা উপাংশ করলাম, এই দিক বরাবর একটা উপাংশ করলাম, এটা হলো ও বিন্দু, এই দিক বরাবর আমি নাম দিলাম এম, এই দিক বরাবর আমি নাম দিলাম এন। তাহলে এই যে আর ভেক্টর এর এই উপাংশ এর সঙ্গে অ্যাঙ্গেল করলো এ আলফা, এবং আর ভেক্টরের এই দিককার যে উপাংশ সেই অ্যাঙ্গেলটা হলো আমাদের বিটা। এবার এই ওএম উপাংশ এবং ওএন উপাংশ মিলে যদি আবার এই প্রদত্ত ভেক্টরটাই পাওয়া যায়, তাহলেই এদেরকে আমরা বলতে পারি ভেক্টর বিভাজন। কমন? তাহলে এই ক্ষেত্রে আমরা সামান্তরিকটা কমপ্লিট করে নেব, এটা একটু ছোট হবে। কমন? এটাকে একটু ঠিক করে দিই, এটা হলো এই অভিমুখে আর এটা হলো আমাদের সামান্তরিক, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আর ভেক্টর, হ্যাঁ, এই যে আর ভেক্টর, সেই আর ভেক্টরের দুটো উপাংশ হলো, একটা হলো ও এম, একটা হলো ও এন, যারা এই আর ভেক্টরের সঙ্গে আলফা ও বিটা কোণ করেছে, ঠিক আছে। তাহলে এবার আমাদের এই উপাংশগুলো মান কত সেটা কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা যেহেতু আমরা সামান্তরিক কমপ্লিট করলাম, কারণ এখানে দুটো ভেক্টর, আমরা এই ওএম ভেক্টর আর ওএন ভেক্টরের কথা যদি ভাবি, তাহলে এরা টেল টু টেল কাজ করছে, তাহলে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে আমরা লব্ধি ভেক্টরটা পেতাম, তাই আমরা সামান্তরিক অ্যাপ্লাই করেছি, সূত্রটা কমপ্লিট করেছি, সামান্তরিকটা কমপ্লিট করেছি। এবার এটার সমান্তরাল তাহলে হচ্ছে এটা,
তাহলে এখানে দেখো আমরা একটা জেড কমপ্লিট করতে পারছি। এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কী হবে? বিটা। ওকে, এটা আলফা, এটা বিটা। আবার যদি আমরা দেখি এই ভেক্টরটা ডাইরেকশন কোন দিকে? এদিকে, তাহলে এখানে যে ভেক্টরটা হবে তারও ডাইরেকশন হবে এদিকে। তাহলে এখানে একটা ভেক্টর এই অভিমুখে কাজ করছে, এখানে একটা ভেক্টর এই অভিমুখে কাজ করছে। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হবে এই অ্যাঙ্গেলটার সমান। এই অ্যাঙ্গেলটা আলফা প্লাস বিটা হলে এটা হবে আলফা প্লাস বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ভিতরের অ্যাঙ্গেলটা। এখানে টোটাল এই কোণটা 180 ডিগ্রি। এদিক কাটটা হলো আলফা প্লাস বিটা। তাহলে এদিক কাটটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? এটা হবে 180 ডিগ্রি আলফা মাইনাস বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমাদের এটা 180 ডিগ্রি আলফা মাইনাস বিটা। আচ্ছা, বোঝা যাচ্ছে না? ভালো করে লিখে দিলাম 180 ডিগ্রি আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে তিনটা অ্যাঙ্গেলই আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এই ও এম ভেক্টর এবং ও এন ভেক্টর অ্যাকচুয়ালি কত সেটা নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করব এখানে সাইন লোকে। সাইন ল অনুযায়ী কি বলা হয় যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি তিনটা কোণ আমাদের জানা থাকে, হ্যাঁ, তাহলে দেখো যে এই যে বাহু, সেই বাহুগুলো নির্ণয় করার একটা সাধারণ সূত্র আছে। সেটা কি? যে প্রদত্ত বাহু এবং তার অপোজিট যে অ্যাঙ্গেল তার সাইন সমান সমান হবে অন্য যে বাহু তার অপোজিটের যে অ্যাঙ্গেল সেটার সাইন, এবং আরেকটা যে বাহু, সেই বাহু এবং তার অপোজিটে যে অ্যাঙ্গেল থাকবে এদের মধ্যে অনুপাতটা হয় সমান। তাহলে আমরা এখানে এই যে ও এম আর এটার নাম দিলাম পি, ও এম পি ট্রায়াঙ্গেল ও বা পি ও এম থেকে পি এম ও এ সাইন ল প্রয়োগ করে পাই। কি বলা হলো এই নিয়মে? যে এই বাহুটা আমি প্রথমে নিলাম ও এম বাহু বাই তার অপোজিটের সাইন অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এই অ্যাঙ্গেলটাকে আমি কি বলছি? বিটা, বাই সমান সমান হবে অন্য একটা বাহু, এই বাহুটাকে আমি কি বললাম? পি এম বাই তার অপোজিট অ্যাঙ্গেল এর সাইন আলফা ইজিক্যাল টু হবে এই বাহুটা, এটা হলো আমাদের পিও বাই এর অপোজিট অ্যাঙ্গেল এটা 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ও এম বাই সাইন বিটা পি এম বাই সাইন আলফা সমান সমান পিও 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী হয়? সাইন থিটা, অর্থাৎ সাইন আলফা প্লাস বিটা। এবার দেখো যে আমরা কোনটার মান জানি? এই পিওটার মান জানি। পিওটা সমান সমান কি ছিল? আমাদের আর ভেক্টর। তাহলে এটা সমান সমান আমরা লিখব আর বাই সাইন আলফা প্লাস বিটা। এবার এটার সঙ্গে এটাকে একবার সমান করব, এটার সঙ্গে এটাকে একবার সমান করব, তাহলে ও এম আর পি এম এর মান আমরা বের করে নিতে পারবো। যেটা পি এম হবে সেটাই ও এন হবে। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে ও এম সমান সমান এটা ইন্টু এটা আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এবং আরেকটা কোনটা বের করবো? এটা পি এম সমান সমান হলো আমাদের ও এন, তাহলে এটা সমান সমান হলো আমাদের আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস
বিটা। এরপর আমরা করব এই যে আমাদের প্রদত্ত ভেক্টর আর সেটাকে দুটো উপাংশে ভাগ করলাম এবং তাদের মান নির্ণয় করা শিখলাম। এখন যদি এরকম করি যে এই উপাংশ দুটোকে আমরা যে কোনো অ্যাঙ্গেলে ভাগ না করে আমরা কি করব, সমকোণে বিভাজিত করব, অর্থাৎ আলফা প্লাস বিটা মিলে কত হবে এবার 90 ডিগ্রি। আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমরা কোনো ভেক্টরকে লম্ব উপাংশে বিভাজন করি, সেই ক্ষেত্রে এই OM ভেক্টর আর PM ভেক্টরের মান কত হয় সেটা দেখব। তাহলে এরপরে লিখলাম যে লম্ব উপাংশে বিভাজন, লম্ব উপাংশে বিভাজন কমন। যদি আমরা লম্ব উপাংশে বিভাজন করতাম তাহলে কি পাবো, OM সমান সমান কি পাবো, আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এবার আমরা কি করেছি যে এটা যে ভাগ করেছি সেটা হচ্ছে 90 ডিগ্রিতে, তাই না? এটা প্লাস এটা গোটাটা মিলে কত, 90 ডিগ্রি। ধরে নেব এইটা আলফা, এটা ছিল বিটা, তাহলে বিটাটা কত হবে, এটা যদি বিটা হয় তাহলে বিটা সমান সমান হলো 90 মাইনাস আলফা, তাই না? তাহলে এই জায়গায় আমরা লিখব যে আর সাইন 90 মাইনাস আলফা, আর নিচে সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা সমান সমান কত এবার 90 ডিগ্রি। এবার সাইন 90 মাইনাস আলফা কী হয়, এটা প্রথম পাদে পড়ছে, তাহলে প্রথম পাদের সবাই ধ্রুব পজিটিভ, তাই এটা হবে আর কস আলফা, আর সাইন 90 ডিগ্রির মান 1, এটা মুছে দিলাম। তাহলে আমরা পাচ্ছি আর কস আলফা, এটা সমান সমান আমরা পেলাম আর কস আলফা। এবার ON সমান সমান আমরা কি পাবো, এটা সমান সমান PM যেটা বের করেছি, এটা সমান সমান কি আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, আর সাইন আলফাটা সাইন আলফাই থাকলো। এবার সাইন আলফা প্লাস বিটা মানে সাইন 90 ডিগ্রি, এবার সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে এখানে থাকবে শুধুমাত্র সাইন আলফা আর সাইন আলফা। তো একটা আমরা পাচ্ছি আর কস আলফা, একটা আমরা পেলাম আর সাইন আলফা। তাহলে যদি আমরা এই দুটো ভেক্টরকে লম্ব উপাংশে বিভাজন করি তাহলে ভূমি বরাবর কি পাবো, PM, ভূমি বরাবর মানে এক্স অক্ষ বরাবর যেটা আমরা পাবো আর কস আলফা, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা পাবো আর সাইন আলফা, লাগা কস খাড়া সাইন। ঠিক আছে, এইভাবে আমরা ভেক্টরকে বিভাজন করতে পারি। আলোচনা শুরু করব অবস্থান ভেক্টর বা স্থান ভেক্টর কাকে বলা হয়। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করে থাকি তাকে আমরা বলবো অবস্থান ভেক্টর বা স্থান ভেক্টর। কমন, অবস্থান ভেক্টর। কি লিখব, মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। কমন, যেমন যদি আমাদের দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র হয় XY অক্ষ বরাবর, এটা হলো X অক্ষ আর এটা হলো Y অক্ষ, তাহলে কোনো একটা ভেক্টর এর অবস্থান যদি এই বিন্দুতে হয়, তাহলে এই P বিন্দুতে অবস্থিত ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব, মূল বিন্দু থেকে তার দূরত্ব হলো এই আর ভেক্টর, আর এই যে আর ভেক্টর সেটা এক্স অক্ষ বরাবর কত ডিস্টেন্সে আছে এবং ওয়াই অক্ষ বরাবর কত ডিস্টেন্সে আছে। এটা হলো আমাদের আর ভেক্টর, মূলবিন্দু হলো ও, এই যে এক্স অক্ষ বরাবর তার দূরত্ব সেটাকে
আমরা বলবো এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব সেটা যদি ওয়াই ধরি, তাহলে আর ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করব? অবস্থান ভেক্টর আর কে আমরা প্রকাশ করব এক্স আই ক্যাপ এবং ওয়াই জে ক্যাপ। এই গেল আমাদের অবস্থান ভেক্টর রূপে কোনো কিছুকে প্রকাশ করা। যদি সেটা ত্রিমাত্রিক দেশে হতো তাহলে আর ভেক্টরকে আমরা লিখতাম এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এবং এই যে অবস্থান ভেক্টর তার যে মান, তার মান আমরা কিভাবে নির্ণয় করব? মান আমরা জানি আমাদের যে এই এক্স ওয়াই কোঅর্ডিনেটগুলো হয় তারা পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে এখনই আমরা দেখেছিলাম যে সি লব্ধি ভেক্টর এর যে মান সেটা কি হয়? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস আলফা। আলফাটা যেখানে প্রদত্ত দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। যদি আমরা এটার কথা চিন্তা করি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, হ্যাঁ, এক্স ভেক্টর আছে এদিকে, ওয়াই ভেক্টর আছে এদিকে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে আর এর মান কি হবে? এই দুটো ভেক্টরের যোগফলই তো এই আর ভেক্টরটা। তাহলে আর ভেক্টর এর যে মান মড অফ আর ভেক্টর সেটা হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন, কারণ এখানে আলফাটা 90 ডিগ্রি, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0। আর যদি আমরা ত্রিমাত্রিকের কথা বলি তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এই গেল অবস্থান ভেক্টরের আমাদের মান নির্ণয় করা। এরপর আমরা আলোচনা করে নিব ভেক্টরের গুণফল। তাহলে আমরা ভেক্টরের যখন যোগফল দেখেছিলাম সেখানে বলেছিলাম যে দুটো ভেক্টরকে যোগ করে আমরা বিভিন্ন মান পেতে পারি, শুধুমাত্র আমরা ওই দুটো ভেক্টর যোগ করে এর যে রেঞ্জ সেটা জানতে পারি, ম্যাক্সিমাম টু মিনিমাম মান, এর মধ্যবর্তী যে কোনো মানও হতে পারে। সেই রকমই দুটো ভেক্টরকে গুণ করলেও এর বিভিন্ন রকম রেজাল্ট পাওয়া যায়। যদি দেখা যায় যে দুটো ভেক্টরকে গুণ করে যে প্রদত্ত রাশিটা আমরা পেলাম সেটা একটা স্কেলার রাশি, তাহলে ওই গুণফলকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। এবং যদি দুটো ভেক্টরকে গুণ করে আমরা একটা ভেক্টর রাশি পাই তাহলে ওই গুণফলকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। তাহলে স্কেলার গুণফল ও ভেক্টর গুণফল। এবার আমরা তাহলে আলোচনা করব ভেক্টরের গুণফল। ভেক্টরের গুণফল তাহলে কয় ধরনের ভেক্টরের গুণফল আমরা পেলাম? দুই ধরনের। একটা হলো স্কেলার গুণ আর একটা হলো ভেক্টর গুণ। কমন, যদি দুটো ভেক্টর গুণ করে আমরা একটা স্কেলার রাশি পাই তাহলে তাকে বলবো আমরা ভেক্টরের স্কেলার গুণ। যদি দুটো ভেক্টর গুণ করে আমরা একটা ভেক্টর রাশি পাই তাহলে তাকে আমরা বলবো ভেক্টর গুণ। কমন, এবার এই স্কেলার গুণের রেজাল্ট কী হয়? ধরলাম আমাদের কাছে যে প্রদত্ত দুটো ভেক্টর, একটা হলো এ ভেক্টর ও আরেকটা হলো বি ভেক্টর। এই দুটো ভেক্টরের আমরা একবার স্কেলার গুণ করব, একবার ভেক্টর গুণ করব। স্কেলার গুণকে আমরা কিভাবে লিখি? 1 নম্বর পয়েন্ট, এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা সমান সমান হয় এ বি কস থিটা। কমন, যেখানে থিটা হলো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবং সেটা ভেক্টর প্রোডাক্ট পেলে তাকে আমরা কিভাবে লিখব? এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু এ বি সাইন থিটা এন কেফ, যেখানে এন কেফ হলো এই যে ভেক্টর আমরা পেলাম তার ডাইরেকশন। এই এন কেপ এর যে ডাইরেকশন সেটা এ ভেক্টরের সঙ্গেও লম্ব হয় এবং বি ভেক্টরের সঙ্গেও লম্ব হয়। ঠিক আছে, এন কেপটা উভয় ভেক্টরের সঙ্গেও লম্ব। এরপরে দুটো একই ভেক্টর এর যদি ডট প্রোডাক্ট আমরা করি, এ ভেক্টর ডট এ ভেক্টর, আমরা জানি দুটো একই ভেক্টর, অর্থাৎ এটা এ ভেক্টর এটা এ ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে দুটো একই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা পাবো এ ভেক্টর কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এটা হয়ে গেল আমাদের এ স্কোয়ার। দুটো একই ভেক্টর গুণ করলে আমরা কি পাচ্ছি? এ স্কোয়ার। এবার দুটো একই ভেক্টরে যদি ভেক্টর গুণ করতাম তাহলে কি পেতাম? এ ক্রস এ। তাহলে কি পাবো? এ
সাইন 0 ডিগ্রি এন ক্যাপ। আচ্ছা, মানের জন্য আমাদের এন ক্যাপটা প্রত্যেক সময় লেখার দরকার নেই, যখন আমাদের ভেক্টরের ডাইরেকশনের প্রয়োজন পড়বে তখন আমরা এই এন ক্যাপকে ব্যবহার করব। এবার সাইন 0 ডিগ্রির মান কত হয়? 0, তাই এই সম্পূর্ণটা হয়ে যাবে 0। অর্থাৎ দুটো একই ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো? 0। এবার 3 নম্বর, দুটো ভেক্টর যদি লম্ব হয়, দুটি লম্ব ভেক্টর, এদের যদি আমরা ডট প্রোডাক্ট করি ও ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাবো? ডট প্রোডাক্ট এ ভেক্টর ডট বি ভেক্টর করলাম, তাহলে কি হচ্ছে? এ বি কস 90 ডিগ্রি, যেহেতু লম্ব বলেছে, এবার কস 90 ডিগ্রির মান কত হয়? 0, তাই এদের ডট প্রোডাক্ট আমরা কত পাবো? 0। এবং ক্রস প্রোডাক্ট কত পাবো? এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত পাচ্ছি? এ বি সাইন 90, সাইন 90-র মান কত হয়? 1, তাই এই ক্ষেত্রে আমরা পাবো এ বি মানটা। আচ্ছা, যখনই আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলবে তখন কিন্তু সব সময় আমরা এইটাকে ব্যবহার করব। আমরা কি পেলাম? যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস থিটা। যদি আমাদের এই থিটা বের করতে হয় তাহলে আমরা এই ডট প্রোডাক্টকে ব্যবহার করব। কস থিটা সমান সমান কী হলো তাহলে? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই ওই প্রদত্ত দুটো ভেক্টরের মান। অতএব এখান থেকে আমরা বলতে পারি থিটা ইজ ইকাল টু কস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর এ বাই বি। কমন? এই গেল ভেক্টরের স্কেলার গুণ ও ডট ভেক্টরের স্কেলার গুণ ও ভেক্টর গুণের কয়েকটা সাধারণ নিয়ম। আরেকটা নিয়ম জানার কি আছে, যে আমাদের যে স্কেলার গুণ সেটা বিনিময় নিয়ম মেনে চলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যাল টু লেখা যায় বি ভেক্টর ডট এ ভেক্টর, কিন্তু এটা বিনিময় নিয়ম মেনে চলে না। এ ভেক্টর ক্রস বি ভেক্টর নট ইজিক্যাল টু হবে বি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে এটা কি হবে? এটা হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজিক্যাল টু মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে? এটা সরাসরি সমান সমান হবে না, এটা মাইনাস নিতে হবে। কমন? এরপরে আমরা দেখে নেব যে এই যে স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল এর যে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন আছে সেটা নিয়ে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর বা স্থান ভেক্টরের স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল আমরা কিভাবে করব। কমন? ধরলাম যে আমাদের কাছে দুটো ভেক্টর আছে, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, সেই দুটো ভেক্টর এবার কিভাবে দেওয়া থাকবে? অবস্থান ভেক্টর রূপে দেওয়া থাকবে। এ ভেক্টর সমান সমান দেওয়া থাকলো এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, এবং বি ভেক্টর সমান সমান দেওয়া থাকলো, আচ্ছা এটাকে লিখে দিলাম আমি জেড কে ক্যাপ, এবং বি ভেক্টর সমান সমান আমাদের দেওয়া থাকলো এ আই ক্যাপ বি জে ক্যাপ এবং সি কে ক্যাপ। ঠিক আছে? তাহলে যদি আমাদের কখনো এদের ডট প্রোডাক্ট করতে হয় এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে আমরা কি করব? এই প্রদত্ত ভেক্টর দুটোকে লিখব এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ লিখলাম, ডট এটা লিখব এ আই ক্যাপ বি জে ক্যাপ সি কে ক্যাপ। তাহলে এই অবস্থান ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা কী করব? আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ করব, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ করব এবং কে ক্যাপের সঙ্গে কে ক্যাপ গুণ করব। তাহলে এটা হয়ে যাবে এক্স এ প্লাস ওয়াই জে প্লাস জেড ওয়াই বি জেড সি। এইটা হলো আমাদের ডট প্রোডাক্টের রেজাল্ট।
তাহলে স্যার আই ক্যাপের সঙ্গে আই ক্যাপি কেন গুণ করলাম, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপি কেন গুণ করলাম, কে ক্যাপের সঙ্গে কে ক্যাপি কেন গুণ করলাম, বাকিগুলো করলাম না কেন? সাধারণ বীজগণিত যেভাবে আমরা করে থাকি, তার কারণ বাকিগুলো করলে শূন্য হয়ে যায়। কিভাবে? আমাদের যে কার্টেজীয় স্থানাঙ্ক আছে সেক্ষেত্রে আমরা জানি আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এক্স ক্যাপ এটা জে ক্যাপ এবং এটা যদি কে ক্যাপ হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। প্রত্যেকটাই 90 ডিগ্রি, তাই না? প্রত্যেকটাই হয় 90 ডিগ্রি। এইবার অর্থাৎ এই অক্ষটা এই দিকে নেই, এইভাবে আছে, তাই এটার সঙ্গে 90 ডিগ্রিতে আছে। এখন আই ক্যাপ ডট আই ক্যাপ করো, কি হবে? আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 0 ডিগ্রি। তাহলে আমরা পাবো আই ইন্টু আই কস 0 ডিগ্রি, অর্থাৎ আই এর স্কোয়ার। এবার এগুলো যেহেতু শুধু ইউনিট ভেক্টর, যাদের মান 1 ইন্টু 1 করলে আমরা 1 পাবো, অর্থাৎ এর মান আমরা পাবো। কিন্তু যদি আমরা আই ক্যাপ এর সঙ্গে ডট করি জে ক্যাপ, এবার আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী কোণ কত? সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা পাবো আই ক্যাপ ইন্টু জে ক্যাপ কস 90 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রির মান 0, তাহলে সম্পূর্ণ অংশটাই হয়ে যাবে 0। সেই জন্য আমরা কখনো ডট প্রোডাক্ট করার সময় জে ক্যাপের সঙ্গে কে ক্যাপ, আই ক্যাপের সঙ্গে কে ক্যাপ এইগুলো গুণ করব না, ডট প্রোডাক্ট করব না। এগুলো সব ক্ষেত্রে আমরা শূন্য পেয়ে যাব। শুধুমাত্র একই ভেক্টরগুলোর কী করব? ডট প্রোডাক্ট করব। এক্স আই ক্যাপের সঙ্গে এ আই ক্যাপ, ওয়াই জে ক্যাপের সঙ্গে বি জে ক্যাপ, জেড কে ক্যাপের সঙ্গে জেড কে ক্যাপ। বাকিগুলো করার দরকার নেই, বাকিগুলো করলে আমরা কি পেয়ে যাব? শূন্য পেয়ে যাব। তাই ওই টার্মগুলো এমনিতেই বাদ হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি আমরা এর কি করতাম, ডট প্রোডাক্ট না করে আমরা ভেক্টর গুণফল করতাম, তাহলে কি হতো? তাহলে এটা ক্লিয়ার করে দিলাম। আর এগুলো অঙ্ক করলে বেশি ক্লিয়ার হবে। এর পরবর্তী পার্টে আমি অঙ্কগুলো নিয়ে আসবো, সেইখানে আমরা সব থিওরিগুলো ভালোভাবে আরও বুঝতে পারবো, এবং অঙ্ক করার সময় হয়তো আরও কিছু নতুন আমাদের জিনিস শিখতে হতে পারে, সেগুলো আমরা অঙ্ক সলভ করার সময় শিখে নিব। কেমন? আচ্ছা, এবার আমরা ভেক্টর গুণফল করব। তাহলে ভেক্টর গুণফল করার জন্য আমরা ডিটারমিনেন্ট পদ্ধতিটা ব্যবহার করব। আমাদের যে এই এ ক্রস বি ভেক্টর যদি করতে হয়, তাহলে আমরা কি করব? ডিটারমিনেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করব। আই জে কে, এই যে ইউনিট ভেক্টরগুলো আছে সেগুলো আমরা এখানে লিখব আগে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এবং এর সহগগুলোকে এর পরপর লিখব। প্রথমে এক্স, তারপর ওয়াই, তারপরে জেড, এখানে এ, এখানে বি, এখানে সি। তারপরে এর ক্রস প্রোডাক্ট করার জন্য আমরা কি করব? ক্রস প্রোডাক্ট করলে এর যে রেজাল্ট সেটা কিন্তু একটা ভেক্টরই বের হবে, তাই তাই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এটা থেকে যাবে। তাই প্রথমবার যখন আমরা আই ক্যাপের সহগটা বের করার চেষ্টা করব, সেই ক্ষেত্রে কি করব? কোণাকুণি গুণ করব। বোঝা গেছে? কোণাকুণি গুণ করব। এটার সঙ্গে এটাকে গুণ করব এবং এটার সঙ্গে এটাকে গুণ করব, ঠিক আছে? তাহলে আমি লিখছি ব্র্যাকেট দিয়ে এটা ইন্টু এটা, ওয়াই ইন্টু সি মাইনাস বি ইন্টু জেড, কমন। এটা হলো আমাদের আই এর সহগ, তারপরে প্লাস। এরপরে আমরা কি করব? এটার সহগটা বের করব। তাহলে কি করতে হবে? এটার সঙ্গে এটা গুণ, জেড এ মাইনাস, তারপরে এটার সঙ্গে এটা গুণ, এক্স মাইনাস সি, এটা হলো আমাদের জে ক্যাপ। তারপরে যখন কে ক্যাপের সহগ বের করব, তাহলে এটার সঙ্গে এটা গুণ এবং এটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে? তাহলে হলো এক্স বি মাইনাস ওয়াই এ, এটা হলো আমাদের কে ক্যাপ, ঠিক আছে? এই গেল আমাদের এ আর বি এর ক্রস প্রোডাক্ট করার নিয়ম, ঠিক আছে? এবং সেটা অঙ্ক করার সময় তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখে নেব। আমরা দেখেছিলাম যে একটা ভেক্টর যেটা তার যে জ্যামিতিক প্রকাশ সেটা কী ছিল?
ভেক্টরের যে জ্যামিতিক প্রকাশ সেটা আমরা দেখেছিলাম যে এ ভেক্টরকে আমরা কীভাবে প্রকাশ করেছিলাম, তার মান এবং তার একক ভেক্টর। এই একক ভেক্টর নির্ণয় করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই একক ভেক্টর এন ক্যাপ সমান সমান হয়ে যাবে প্রদত্ত ভেক্টর বাই তার মান। ওকে, এটা আমরা বহু ক্ষেত্রে ব্যবহার করব, তাই শেষে আমি এটা বলে দিলাম। তাহলে ঠিক আছে বন্ধুরা, ভেক্টর থেকে থিওরি আমরা এটুকুই আলোচনা করব। এর পরবর্তীতে যদি অঙ্ক সলভ করার সময় কোনো থিওরির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি সেটা আলোচনা করে দেব। ধন্যবাদ।